ভারতই কি বাংলাদেশের একমাত্র প্রধান শত্রু? বাংলাদেশের বিভিন্ন ইউটিউব বা গণমাধ্যমে যেরকম খবর সম্প্রচার করা হয়, সেখানে ভীষণভাবে ভারত বিরোধী এই আবেগকে কাজে লাগানো হয়। কিন্তু আপনি যদি দেশ থেকে বিদেশের আর্থসামাজিক পরিস্থিতি এবং কূটনীতি এবং রাজনীতিটা তলিয়ে ভাবেন, তাহলে দেখবেন ভারতই বাংলাদেশের একমাত্র শত্রু নয়, বরং বাংলাদেশেই আছে এমন কিছু কারণ যেগুলো মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান শত্রু হয়ে উঠতে পারে। নিঃসন্দেহে আপনারা জানেন, ঠিক দুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন মোহাম্মদ ইউনূস স্বয়ং, এবং পাশাপাশি ভারতীয় সাংবাদিকরা যেন বাংলাদেশে গিয়ে তাদের প্রেক্ষাপটটা তুলে ধরার চেষ্টা করেন, সেই আবেদনও জানিয়েছেন অন্তর্বর্তীকালীন উপদেষ্টা। কিন্তু বাংলাদেশের মানুষদের মধ্যে এই ভারত বিরোধিতা যেভাবে রক্তের অন্ধে ঢুকে গেছে বা ইচ্ছাকৃত ঢুকিয়ে দেওয়া হয়েছে, তা নিঃসন্দেহে একটা ভাবনার বিষয়। কিন্তু আসল শত্রু কি এই সরকারের, এই নিয়ে এই ভিডিও আমি আলোচনা করব। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। তবে ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। 5ই আগস্ট হাসিনা দেশ ছাড়ার পর ঠিক কিছুদিন পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ডক্টর ইউনূস। সেই 5ই আগস্ট থেকে আজকের এই 20শে আগস্ট, এই 15 দিনে আমি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে স্টাডি করে যে বিষয়গুলো বুঝতে পেরেছি, তা কোনোভাবেই ভারতই বাংলাদেশের প্রধান শত্রু হিসাবে আমি মেনে নিতে পারছি না। উল্টে মোহাম্মদ ইউনূসের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ কোনগুলো, তার সে বিষয়ে একটি আলোকপাত করা যায়। আমি 5টি পয়েন্ট এক্ষেত্রে মানুষকে বলতে চাইছি। সেই 5টি পয়েন্টকে যদি তলিয়ে ভাবেন, দেখবেন ভারত বা অন্য কোনো প্রতিবেশী দেশ বাংলাদেশকে কন্ট্রোল করতে পারে না, কিন্তু বাংলাদেশকে যারা ক্ষতি করতে পারে বাংলাদেশের অভ্যন্তরে আর্থসামাজিক পরিস্থিতিতেই সেই পয়েন্টগুলো বা সেই বিষয়গুলো কিন্তু বিরাজমান। প্রথমে নিঃসন্দেহে উপদেষ্টা নিয়োগ। আপনি যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দায়িত্ব নেওয়ার পর আপনারা পুরো চিত্রটা দেখতে পান, তাহলে দেখবেন এমন কাউকে উপদেষ্টা করা হয়েছে বিভিন্ন সময় যার সঙ্গে হাসিনার গভীর সম্পর্ক ছিল। আপনি হালফিলে স্বরাষ্ট্রমন্ত্রকের যে প্রধান উপদেষ্টা করা হয়েছিল, সেই স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টাকে নিয়ে বাংলাদেশের একাধিক অঞ্চলে মিছিল বেরোতেও আমি দেখেছি। অর্থাৎ যখন এই উপদেষ্টাগুলো করা হচ্ছে, তখন নির্দিষ্ট কোনো হোমওয়ার্ক বা সুদূর প্রসারী প্ল্যান কোনোটাই দেখা যাচ্ছে না। এমনকি বহু জায়গায় এমডি থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এমন কাউকে বসানো হচ্ছে যেটি উপদেষ্টার বা যারা উপদেষ্টার খুব ঘনিষ্ঠ। পাশাপাশি নিচু তলায় গ্রাউন্ড লেভেলে এই অভিযোগ উঠছে, হয়তো ব্যক্তিগত সম্পর্কের জন্য তারা এই পদগুলো পাচ্ছেন বটে, কিন্তু তারা এই পদের জন্য অনভিজ্ঞ এবং অযোগ্য বটে। ফলে পাশাপাশি এই উপদেষ্টা নিয়োগ, অর্থাৎ ইউনূসের যারা খুব কাছের ব্যক্তি, এরকম কিছু মানুষ উপদেষ্টা হচ্ছেন বা কিছু ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপে বা রাজনৈতিক ব্যালেন্সিং করার যে প্রক্রিয়া, তার জন্য উপদেষ্টা পদটি পাচ্ছেন। কিন্তু আলটিমেটলি এই যারা উপদেষ্টা হচ্ছেন, অর্থাৎ যারা নীতি নির্ধারক কমিটির মাথায় বসছেন, তারা কতটা অভিজ্ঞ বা এর আগে কতটা রাজনীতি বা কূটনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন বা অতীতে তাদের ভূমিকা কী ছিল, সেই বিষয়গুলো তলিয়ে দেখা হচ্ছে না। নিঃসন্দেহে বাংলাদেশের সমাজ ব্যবস্থা সংস্কারের জন্য প্রধান বিষয়টি হলো এই উপদেষ্টার কার্যকলাপ। তাই তারা পদে বসে কখনো বলছেন আওয়ামী লীগ অনেক বড় দল, তাকে ফিরিয়ে আনতে হবে, কখনো আবার বলছে বর্ডারে পিঠ ঠেকে গেলে এবার আমরা বুঝে নেব। অর্থাৎ তারা আবেগটাকে কাজে লাগানোর চেষ্টা করছেন। কার্যকারিতা কমিয়ে যখন সরকারের মাথায় যারা বসেন সরকারি অফিসাররা, তখন যদি তারা আবেগকে গুরুত্ব দেন, তাহলে কিন্তু নীতি ঠিকভাবে নেওয়া যায় না। অন্তত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সেটাই। পাশাপাশি ভারত বিরোধী আবেগকে কাজে লাগানো সরকারের দায়িত্ব নয়। সরকারের দায়িত্ব হলো নীতি নির্ধারণ ঠিক করে, সুদূর প্রসারী ভাবনার সঙ্গে পলিসি ঠিক করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই আমার ভীষণ মাত্রায় মনে হয়েছে ইউনূসের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ বা সবথেকে বড় ভুল কিন্তু এই উপদেষ্টা সংযোজন সরকারের সঙ্গে বা উপদেষ্টা নিয়োগ। 2 নম্বর পয়েন্ট আমার মনে হচ্ছে গণমাধ্যম। ইউনূসের আগে যখন হাসিনা সরকার বাংলাদেশে ছিল, তখন গণমাধ্যমের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। আপনারা যদি দেখেন, এই ছাত্র আন্দোলনে 71 টিভির মতো, সময় টিভির মতো যে অফিস, সেই অফিসগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। অর্থাৎ বাংলাদেশের প্রধান সমস্যার কেন্দ্রবিন্দুতে ছিল গণমাধ্যম। এবং জানবেন, একটা দেশের চতুর্থ স্তম্ভ বলা হয় গণমাধ্যমকে।
অর্থাৎ গণমাধ্যম কখনো সরকারের পক্ষে বা একতরফা বিপক্ষে কথা বলতে পারে না। কিন্তু হাসিনার আমলে এই অভিযোগ উঠেছিল যে গণমাধ্যমগুলো প্রায় 99% সরকারপন্থী, অর্থাৎ ঠিককে ঠিকভাবে বা ভুলকে ভুলভাবে এই ভেদাভেদ তারা করে না। যারা হাসিনাপন্থী হয়ে কথা বলছিল, যারা আওয়ামী লীগ সরকারের গুণগান গাইছিল, তারাই এখন অন্তর্বর্তী সরকারের নামে জয়গান গাইছে। অর্থাৎ পাবলিক সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা আলটিমেটলি গণমাধ্যমের দায়িত্বটা কিন্তু পালন করছে না। ইউনেস্কো কিন্তু যদি ইউনাইটেড নেশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট মেনে স্বাধীনতাকে, বাক স্বাধীনতাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আগামী 20 বছর থাকবে না, তখন কিন্তু নির্বাচন কনসিস্ট করতে হবে, নির্বাচন অর্গানাইজ করতে হবে। নির্বাচিত সরকার এসে গণমাধ্যমকে যদি আবার এইভাবে কন্ট্রোল করে, তাহলে কিন্তু দেশের স্বাধীনতার পক্ষে সামাজিক অবক্ষয়ের পিছনে অন্যতম কারণ হিসাবে চিহ্নিত হবে গণমাধ্যমের ভূমিকা। 3 নম্বর যে কারণটা আমার ভীষণ মাত্রায় মনে হয়েছে, তা নিঃসন্দেহে ব্যবসা বাণিজ্যের সুনির্দিষ্ট একটা পলিসি, তার অভাব কিন্তু দেখা যাচ্ছে। আপনি যদি দেখেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক যথেষ্ট ভালো ছিল এবং এর জন্যই কিছুটা হাসিনা বিরোধী আন্দোলন নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলন হয়ে যায়। কিন্তু পাশাপাশি এও অস্বীকার করার জায়গা নেই, আমদানি রপ্তানি, ব্যবসায়ী কাজকর্ম কিংবা একে অপরকে সাহায্য করার দিক থেকে বিভিন্ন লোন, ঋণ প্রদান করার মাধ্যমে ভারত বাংলাদেশের একে অপরের প্রতি ডিপেন্ডেন্সি ছিল মারাত্মক লেভেলে। কিন্তু এই ডিপেন্ডেন্সি নতুন সরকার কতটা দেখাতে পারবেন, সেটাই লাখ টাকার প্রশ্ন। এক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু কথা আমি বলি। হঠাৎ করে বাংলাদেশ ঘোষণা করে দিয়েছে যে পদ্মা রিলিজ ভারত পাবে না, বা আগে বাংলাদেশের উপর অধিকার হতেই পারে, কিন্তু যে অ্যাপ্রোচ আপনি দেখাচ্ছেন বিশ্বের সামনে, তা নিঃসন্দেহে কি ভারত ভালোভাবে মেনে নেবে? হঠাৎ করে বিভিন্ন মিডিয়ায় আমি দেখছি তারা চীন থেকে কিছু আমদানি করতে শুরু করেছে, ভারত থেকে কিছু আমদানি করবে না, বা ভারতের সাথে সম্পর্ক যে ভবিষ্যতে কতটা ভালোভাবে বজায় রাখা সম্ভব সে বিষয়ে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন একাধিক বিশেষজ্ঞ। এর ফলে যেটা হচ্ছে, আপনি যদি ইতিহাস দেখেন, এই পরম্পরা নতুন সরকারের সঙ্গে প্রতিবেশী দেশের সম্পর্ক কেমন থাকবে তা ডিপেন্ড করে বর্তমান যে কার্যকলাপ তার উপরে। বর্তমান কার্যকলাপ যেভাবে চলছে তার কিন্তু সুনির্দিষ্ট কোনো পলিসি এক্ষেত্রে তারা দেখাতে পারছে না। আজকে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, কালকে অন্য সরকার আসবে, পরশুদিন আরেকটা সরকার আসবে, কিন্তু প্রতিবেশী দেশ হিসাবে বিভিন্ন দেশগুলো কিন্তু স্ট্যাটিক অবস্থায় থেকে যাবে। সরকার পরিবর্তনে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিজনেস রিলেশন, ব্যবসায়ী সম্পর্ক, তার যদি পরিবর্তন হয়, তাহলে কিন্তু নিঃসন্দেহে বলতেই হয় ইউনিস কিন্তু ভবিষ্যতের যে পথ, সেই দূরদর্শিতা কিন্তু অন্তত এই ক্ষেত্রে দেখাতে পারছেন না। ইউনিস নোবেলজয়ী অর্থনীতিবিদ, অর্থনীতি ছাত্র হিসাবে, শিক্ষক হিসাবে সেখানে তিনি আরও বেশি মুনশিয়ানা দেখাবেন, সেটাই অন্তত আমার এক্সপেকটেশান। 4 নম্বর, আইন আদালত। আপনি যদি বাংলাদেশের বর্তমান সময়টা দেখেন, তাহলে দেখবেন আওয়ামী লীগের একাধিক নেতাকে বিভিন্নভাবে কেস দেওয়া হয়েছে, মামলা করা হয়েছে, বিচারের আয়তায় আনা হয়েছে। এক্ষেত্রে আমার দুটো অবজারভেশন আছে। প্রথম কথা, আমাদের দেশে যদি দেখেন, ভারতবর্ষে কংগ্রেস আমল থেকে যখন বিজেপির আমল হলো, বা বিজেপি থেকে কংগ্রেস যখন হয়েছিল অতীতে, এই রকম বিরোধী দলনেতাদের ধরে ধরে কেস দেওয়া, বিরোধী দলেদের ধরে ধরে মামলা দেওয়ার নিদর্শন ছিল না। অর্থাৎ শাসক হিসাবে আইনকে আপনি অপপ্রয়োগ করতে পারেন না। এই অপপ্রয়োগ করলে সাধারণ মানুষের মনে একটা ভয় বা ভীতির সঞ্চার হয়, তারা আইনের সাহায্য নিতে পারে না, তারা সেনাবাহিনী, পুলিশকে ভয় পাবেন। ফলে আপনি যখন দায়িত্ব নিলেন, তখন দেখতে পেলাম মোহাম্মদ ইউনূসও একাধিক মামলায় বেকসুরভাবে খালাস হলেন। দেখা গেল আইন আদালত বিভিন্ন রাজনৈতিক কারণে কিন্তু একটুখানি টলমটাল একটা জায়গায় তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মোহাম্মদ ইউনূসের কাছে বড় চ্যালেঞ্জ হলো আইন আদালত, বিচার প্রক্রিয়া, বিচারপতি, এই পুরো সিস্টেমটাও সংস্কার করা। এটা যদি না হয়, বহির্বিশ্বের কাছে কিন্তু বাংলাদেশের ইমেজ ভীষণ মাত্রায় খারাপ জায়গায় চলে যেতে পারে। 4 নম্বর, ভীষণ মাত্রায় মনে হচ্ছে ছাত্র সমাজের ভূমিকা। বাংলাদেশের ছাত্র সমাজ যে ভূমিকা দেখিয়েছে তা নিঃসন্দেহে ঐতিহাসিক, কিন্তু এই ভূমিকার পিছনে শেখ হাসিনা স্বয়ং আমেরিকার আতাতের কথা বলেছেন। শুধু তাই নয়, একাধিক বিদেশি সংবাদপত্রে বলা হয়েছে এই ছাত্র আন্দোলন শেষের ছাত্র আন্দোলন ছিল না, কারণ সুপ্রিম কোর্ট যখন ছাত্র আন্দোলনের প্রাথমিক যে চাহিদা সেটা মেনে নেওয়ার পরেও এই আন্দোলন কিন্তু সরকার বিরোধী বা হাসিনা বিরোধী আন্দোলন হয়ে যায়। এবং একাধিক ক্ষেত্রে দেখা গেছে ছাত্ররা এখনও বিশ্ববিদ্যালয়
যোগ দেয়নি, ছাত্ররা কখনো ট্রাফিক পুলিশ কন্ট্রোল করেছে। আমি যদি সব কিছু দূরেও ভাবি, তার মানে কি বাংলাদেশে এই জিনিসটা সারা বিশ্বে এস্টাবলিশড হলো, ছাত্রছাত্রীরা খোল্লা রাজনীতি করে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত বা অগণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো সরকারি সিস্টেম বা সরকারকে এইভাবে গদিচ্যুত করতে পারে। এবং তারপরে শেখ হাসিনার বাসভবনে যে চিত্র আমরা দেখেছি, কেউ হাঁস নিয়ে যাচ্ছেন, কেউ শেখ হাসিনার শাড়ি নিয়ে যাচ্ছেন, তাতে কিন্তু ছাত্র সমাজে যে গরিমা সম্মান এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি আমার মনে হচ্ছে মানুষের মানসিকতা, বাংলাদেশ কিন্তু যথেষ্ট উন্নয়নশীল একটা দেশ, দেশে বিদেশে আজ বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ক্ষেত্রে চর্চা হয়, ভবিষ্যতে হওয়ার চর্চা হবে, কিন্তু মানুষের মানসিকতা বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে বদলাতে হবে। অর্থাৎ কথায় কথায় ভারত বিরোধিতা করলেই যে দেশ এগোবে না, সেটা কিন্তু বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। তাদের সরকারকে প্রশ্ন করতে হবে, তাদের ব্যবসা নিয়ে প্রশ্ন করতে হবে, চাকরি নিয়ে প্রশ্ন করতে হবে, নতুন কারখানা নিয়ে প্রশ্ন করতে হবে, দেশের আইন বাহিনী বা সেনাবাহিনী বা তাদের যে সমাজ পরিকাঠামো তার উন্নয়নের জন্য সরকার কি করছে তার নিয়ে প্রশ্ন করতে হবে। ভারত বিরোধিতা একটা আবেগ হতে পারে, কিন্তু সেই আবেগকে প্রশ্রয় দিলে লং টার্ম ক্ষেত্রে কিন্তু বাংলাদেশেরই ক্ষতি। বিভিন্ন ক্ষেত্রে কি ক্ষতি নিঃসন্দেহে আমি পরের ভিডিওতে বলবো, কিন্তু আমার মনে হচ্ছে ইউনুসের কাছে এই 5টা পয়েন্ট ভীষণ মাত্রায় গুরুত্বপূর্ণ। তারপর হাসিনাকে ফিরিয়ে আনে সাধারণ মানুষ কি ভাবছেন সেই অনুযায়ী তাদের ভাবতে হবে। অর্থাৎ হাসিনাকে ফেরানোর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ হলো আগে বাংলাদেশের এই 5টা পয়েন্টকে সুগঠিত এবং সুদৃঢ় বা সুমজবুত করা। পরবর্তীকালে আমার যেটা মনে হয়েছে, শেখ মুজিবের মূর্তি ভাঙা বা একাধিক জায়গায় স্থাপত্য ভাস্কর্যের বিভিন্ন ক্ষেত্রে ক্ষতি বাংলাদেশের মানুষ সম্পর্কে কিন্তু সারা বিশ্বের কাছে একটা ভুল বার্তা গেছে। অর্থাৎ তাদের মনে হয়েছে যে ইতিহাসকে তারা রক্ষা করতে পারে না, স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িত প্রধান ব্যক্তিকেও যারা এইভাবে নস্যাৎ করতে পারে, তাদের দেশের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে প্রশ্নচিহ্ন উঠতেই পারে। নিঃসন্দেহে আপনারা কি ভাবছেন আমাদের জানাবেন, এবং চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।